আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। দর্শক বলছে আসলে ইউটিউবে আমাদের এই গল্পটা আপনারা অনেকেই দেখেন সেই অর্থে, এবং শ্রোতা তো আসলে রেডিওর তো শ্রোতাই হয়। তো সপ্তাহান্তে আমি আরজে কিবরিয়া আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরও একটি অনুষ্ঠানে এবং আরও একটি পর্বে। আমি কথা বাড়াবো না, শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হব। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রিফাত। রিফাত, বয়স কত রিফাত? 36 বছর 4 মাস। 36 বছর 4 মাস। জন্ম জেলা কোথায়? জন্ম জেলা গাইবান্ধা। গাইবান্ধা থেকে আসছেন আপনি এখানে গল্প বলার জন্য? এখানে আমি এখানেই কাজ করেন? হ্যাঁ। ওকে, শুরু করেন আপনি রিফাত, ছোটবেলা থেকে শুনি আমরা। জি, আমি ঢাকা প্রেমের মাধ্যমে আগে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোটোবেলা থেকে আমি খুব কষ্টে মানুষ হয়েছি। আমার মা ছোটোবেলাতে রেখে উনি চলে গেছে প্রায় 26 বছর বয়স থেকে। উনি এখান থেকে যাওয়ার পরে আমার মা আবার উনি বিবাহ আবদ্ধ হয়েছে। 26 বছর বয়স কি আপনার বয়স যখন 26 তখন সে বিয়ে করছে? হ্যাঁ। মানে আপনার বয়স তখন কত যখন আপনার মা ছেড়ে? মা আমার ছেড়ে চলে গেছে 3 দিনের বাচ্চা রেখে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আমার বাবা আবার আমাকে বিক্রি করে দিছিল। বিক্রি করে দিছে বলতে? আমার বাবা, নিজের বাবা, উনি আমাকে বিক্রি করে দিছে পালিত বাবার কাছে, যিনি আমাকে এখন বর্তমানে পালছে আর কি, ছোটোবেলা থেকে ওনার কাছে বিক্রি করে দিছে। পরে এগুলো আমি জানতে পারি বড় হয়ে। সব কিছু ওনাদের আবার খুঁজে বার করছি। প্রায় যখন আমার 22 বছর বয়স, তখনই ওনাকে আমি খুঁজে বার করছি, আমার বাবাকে খুঁজে বার করছি, মাকে খুঁজে বার করছি। বাবা বলছে তোর মা জানে, মা বলছে তোর বাবা জানে। পরে ওখান থেকে যাওয়ার পরে মার কাছে প্রায় 22 বছরে খুঁজে পাওয়ার পরে মার কাছে গিয়েছি, বলছে যে তোর এখানে আসা যাবে না, তোর আসলে আমার সংসার থাকবে না। পরে আমি চাই না যে আমার কারণে আমার মা সংসার ভেঙে যাক। আর আমি অনেক দিন পরে, তার 22 বছর পরে তার মুখ দেখার জন্য বা খুঁজে বার করার জন্য তাকে আমি অনেক খোঁজ করছি। অনেক টাকা পয়সাও খরচ হয়েছে, খুব পরিশ্রম করে টাকা পয়সা খরচ করেই ওনাকে খুঁজে বার করছি। তারপরে উনি এমন পরিস্থিতিতে এই কথাটা বলে, আমি সেখান থেকে কান্নাকাটি করে চলে যাচ্ছি। ওখানকার এলাকার চেয়ারম্যান ছিল, ওনাকে জানাইছি। পরে উনিও আবার অনেক আমার বিষয় নিয়ে অনেক কিছু আমার মাকে বলছে, অনেক পাড়া প্রতিবেশী বলছে। তারপর ওখান থেকে চলে আসার পরে আর ওখানে যাওয়া হয়নি। পরে আমার বাবা থাকে এক জায়গায় রংপুরে, ওনার কাছে গিয়েছিলাম। উনি আবার বিবাহ আবদ্ধ হয়েছে। আমার আরও ছোট ভাই আছে, সৎ ভাইয়েরা, ওরা যথেষ্ট পরিমাণে আমাকে ওখানে যাওয়ার পরে আমাকে ভালোবাসছে। তো তখন আমার টাকা পয়সা ছিল, প্রচুর টাকা ওদের ঘরের পেছনে খরচ করছি। তারপরে আমার বাবাও ওইভাবে বলছে, আমার বাবা এখন অসুস্থ বর্তমানে। পরে উনি আমাকে বলছে যে তোর নামে আমি জায়গা কিনে রাখছি, জায়গা দিছি, আমার সমস্ত কিছু তোর নামেই, তোর মা রেখে চলে গেছিলো। আমি জিজ্ঞেস করছিলাম যে আমার বাবাকে, যে আপনি আমাকে বিক্রি করে দিয়েছেন কী কারণে? যে তোর মা তোর রেখে চলে গেছে, আর ওই বয়সগুলোর সময়ে ওই কথাগুলো এখন বলা যাবে না, ওগুলো তার ব্যক্তিগত সমস্যা। পরে এ বিষয় নিয়ে আমি আর কথা বলি নেই। আমার মতো আমি তখন আমার সংসার জীবন ছিল, সংসার জীবন চলাকালীনতে আমার স্ত্রী বাচ্চাকে নিয়ে ওখানে গেছিলাম। আচ্ছা। পরে যাওয়ার পরে ওখান থেকে চলে যাচ্ছে, আর ওখানে আর যাওয়া হয়নি। পরে আমি ব্যবসা বাণিজ্য আবদ্ধ হয়েছিলাম গাজীপুরে, ঢাকা সিটিতে। পালিত বাবাই আমাকে কাপড়ের ব্যবসা করে দিয়েছিল। যাক, মোটামুটি ভালোভাবেই চলছিলাম। হুট করে ঋণ করছিলাম কিছু টাকা, প্রায় 1,00,000 টাকার মতো ঋণ করছিলাম। প্রায় 90,000 টাকার মতো শোধ দিছি। ওখানে 10,000 টাকা পাওনা ছিল। পরে আমি রাগতে আমার যে পালিত বাবা, ওনার কথা ছিল যে ব্যবসা করবে, আমাকে টাকা দিবে, আমি সমস্ত কিছু খরচ তোমাদের চালাবো। পরে এই চুক্তিতে আমি ব্যবসা করি। প্রথম এই চুক্তিটা দিয়েই উনি আমাকে ব্যবসায় শুরু করে দিয়েছিল। ব্যবসা চলাকালীনতে সব কিছু হয়েছিল। আমার ওয়াইফ টেলেসের কাজ করে, আমি কাপড়ের ব্যবসা করি, আশেপাশে আরও টুকটাক আমি কাজ করি। পরে এভাবে চলতে চলতে প্রায় 1.5 বছরের মাথায় উনি হিসেব নিয়ে আমার সঙ্গে সেই রকম বিশৃঙ্খলা বাজিয়ে দেওয়ার পর আমাকে ওখানে পাড়ার ভেতরে, গাজীপুরে, ঢাকায়, ওখানে ওই মহল্লার ভেতরে অনেক কিছু বলে যে আমার পালিত সন্তান। এগুলো আমি শুনতে পারি নাই, কারণ যে বাবা
আমাকে জীবনে কোনো দিন এই কথাটা বলেনি, যে এখন আবার বলা শুরু করছে। কিন্তু তখন থেকেই আমার এখন পর্যন্ত এই বাবাই আমাকে সব কিছুই বলে আসতেছে। আগে বলেনি, যখন ওনার টাকা পয়সা ছিল উনি বিদেশে চলে গেছিলো রাশিয়ায়। আমার যখন 6 বছর বয়স, ওখান থেকে ফিরে আসে, তখন আমি একাই ছিলাম। আমার সৎ মায়ের একাই সন্তান ছিলাম। আমার সৎ মায়ের কোনো বাচ্চা কাচ্চা ছিল না। আমাকে নেওয়ার পরেই পরে বাচ্চা কাচ্চা হয়েছিল। পরে আমার বাবা বিদেশ যায় 6 বছরের মাথায়। এই পরে আমাকে এই বড় হয়ে আমার আর ছোট ভাইগুলো হয়। তো আমি ভালোই ছিলাম পরিবারেতে, কিন্তু যাদের ঘরকে এখন বর্তমানে আমার মূল বিষয়টা, যাদের ঘরকে আমি এত ভালোবাসি, ছোটোবেলার থেকেই দিতে পারলেই তারা আমাকে ভালোবাসবে, এই কথাটা আমি তাদের ঘরের কাছে আমি বুঝতে এখনও পারিনি। যে তারা শুধু বলে যে তোরই সব কিছু। আমি যখন ছোটোবেলার থেকেই ছিলাম, যে ওরা বলছে যে হ্যাঁ আমার কথা শুনছে। আমি হয়তো 500 টাকা চাইছিলাম, আমাকে 50 টাকা দিছে। হয়তো আর ভাইয়েরা বোনেরা, ফুফাতো ভাই বা বোনেরা, আবার আমার নিজের ভাইয়েরা, বোন তো নেই, তারপরে ওনারা যদি 500 টাকা চায়, 500 টাকার বেশি দিছে, কিন্তু আমাকে কম দিছে। এভাবে দিয়েই আমি নিজেকে মনে করছি যে না, আমাকে কম দিছে, আমি কমেই খুশি। তো আমাকে ঈদে একটা দেখা গেল যে 50 টাকার কাপড় কিনে দিছে, সে কাপড়টা আমার পছন্দ হয় না। আমি জীবনে কোনো দিন এখন পর্যন্ত নিজের পছন্দ করে কাপড় বা খাবার খাইনি, বা আমি সেটা আমার কোনো শখ ইচ্ছা নেই। তারপরে হঠাৎ আমার বাবা, আমি গাজীপুর থেকে চলে যাওয়ার পরে আমি আবার গ্রামে যাই। আমি ব্যবসা বাণিজ্য, আবার মুদির দোকান শুরু করে লোন তুলে অনেক টাকা ঋণ করে, প্রায় 3.5 লক্ষ টাকার নাগান। আর আমার ওয়াইফ যিনি এখন আছে, তো উনি ওনার বাবার বাড়ি থেকে একটু চাকরির জন্য সে বাবার বাড়িতে প্রায় যায়। তো এরকম হাসপাতালে চাকরি করার জন্য, তো হাসপাতালে চাকরি হবে সেই আশায় করে বাড়ির সবাইকে আমি বলছি যে আমার ওয়াইফের চাকরি হবে, কিছু টাকা লাগবে। তো যাই হোক, তারা আর দেয় নাই। আমি নিজেই এটা সংগ্রহ করছি। এলাকার আরও অনেক আমার সম্পর্কে ভাসতে আছে, তাদের ঘরের কাছে বা ভাই আছে, তাদের ঘরের কাছে কিছু টাকা সেখানে দিই। সে টাকাটা আমি ধরা খাই প্রায় 5 লক্ষ টাকার নাগান। যাই হোক, সেই টাকাটা আমি ধীরে ধীরে প্রায় 4 লক্ষ টাকার নাগান শোধ দিচ্ছি। এখন আমার ঋণের ভেতরে বর্তমানে ঋণ শুধু 35,000 টাকা আছে। এই 35,000 টাকার জন্য আমি মান সম্মানে এখন ঢাকায় 13 মাস হয়ে যাচ্ছি। আমার পরিবার, আমি হাসপাতালে এই ঢাকায় আসার পরে, যাত্রাবাড়িতে আসার পরে আমার পরিবার আমাকে 1 মিনিটে ফোন দেয়নি। আমি যে হাসপাতালে 6 মাস ভর্তি ছিলাম, আমি স্ট্রোক করেছিলাম। আমার একটা হাত আর একটা পা সমস্যা হয়েছিল। পরে রংপুরে আমি হাসপাতালে চিকিৎসা করছি। চিকিৎসা করার পরে যাই হোক, মোটামুটি আল্লাহর রহমতে আমি সুস্থ হয়েছি। আমার ওয়াইফে আমাকে কষ্ট করে মানুষের কাছে ধার দেনা করেই শোধ করছে। শোধ করার পরে দেখলাম যে আমার বাবা মা, আত্মীয় স্বজন, যারা ওরা মনে করে হয়তো আমাকে পালছে, কিন্তু আমি মনে করি না। আমি জানা সত্ত্বেও তাদের ঘরে বলি নেই যে তোরা আমার পালিত বাবা মা বা পালিত আত্মীয় স্বজন, আমি মনে করি না। ওদের ঘরকে আমি ছোটোবেলার থেকেই, মানে আমি জানি যে এরাই আমার সব কিছু, ছোটোবেলার থেকেই মানি। কিন্তু এখন আমি বুঝতে শেখার পরে, আমার সংসার হওয়ার পরে, আমার বাচ্চা কাচ্চার বয়সে এখন অনেক কিছু ওরা বলে আসতেছে, তোকে কিছু দেবো না, তোর বাবা মা নাই, তোর বাবা মাকে খুঁজে বার কর। এরকম অনেক মিথ্যা কথাবার্তা, উল্টোপাল্টা অনেক কথাবার্তা বলে। এই মন মানসিকতা নিয়ে আমি আবার ঢাকায় চলে যাচ্ছি। এখন খোঁজ নেই। আমার 3 মেয়ে, 1 ছেলে। ছেলেটাকে নিয়েই আমি ঢাকায় চলে যাচ্ছি 26 দিনের বাচ্চা নিয়ে। আচ্ছা, এখন মোটামুটি এই 2013-তেই, 23-এই পরে আমার বাচ্চাকে নিয়ে এখন পর্যন্ত আমি আসি। আমার বাচ্চার এই গত 9 তারিখে, মাসের 9 তারিখে জন্মদিন হয়েছে। আপনি এই গল্পটা কেন বললেন আমাদের রেডিওতে? আমি কেন বললাম, আমার বাবা মা, আত্মীয় স্বজন সবাই এই অনুষ্ঠান মানে এই ঢাকা FM 90.4-এ সবাই শোনে। আচ্ছা। আবার অনেক আমার বন্ধু বান্ধব আছে, প্রায় গ্রাজুয়েশন সবাই অনেকজনই আছে। তাদের ঘরেও আমি কোনোদিন বলি নেই
যে আমার এই সমস্যা ও সমস্যা, আমি ঢাকায় এটা করতেছি সেটা করতেছি, খুব কষ্ট করতেছি। যে জীবনে আমি কোনো দিন একটা যেমন দেশ গ্রামে যে একটা কাশি ধরে সেটা আমি ধরা পছন্দ করিনি। আমার বাবা আমাকে শুধু আশ্বাস দিছে, কিন্তু কিন্তু উনি আমাকে কোনো বিশ্বাসের যে একটা কথাবার্তা বলবে সেটা এখন পর্যন্ত আমি পাইনি। হয়তো পাবো কি না পাবো সেটা জানি না। এই এই কথাগুলো তার কানে পৌঁছার জন্য, বা আমি তাকে বলতে পারতেছি না, কিন্তু আমি একটা সত্য মানছি যে আমি খাসি, তাকে আমি কেমন করে এই কথাগুলো সামনাসামনি বলি। এই জন্য আমি ঢাকা এফএমের মাধ্যমে আমি এই অনুষ্ঠানটা প্রায় অনেক বছর হয়ে শুনে আসতেছি। আমি তাদের ঘরে এই কথাবার্তাগুলো, আমার কথাগুলো শোনাতে চাই, যাতে করে তারা শোনার পরে, আমার কথাগুলো শোনার পরে যে বিশ্বাস করুক বা না করুক, কিন্তু আমার পাশে যেন এসে দাঁড়ায়। আমার বাচ্চার আপনি এখন কি করেন মানে? আমি এখন ঢাকায় রিক্সা চালাচ্ছি, এ কথাটাও তারা জানে না। ও, আপনি পড়াশোনা কতদূর পর্যন্ত করেছেন? আমি ঢাকা গাইবান্ধা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কারিগরি বিষয়ে কারেন্ট বিষয়ে আমি পাশ করছি, আসছি। তো আপনার কেন রিক্সা চালাতে হবে কারিগরি বিষয়ে পাশ করার পরে? আপনি কারিগরি কোন বিষয়ে পড়েছেন? আপনার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। তো আপনি ইলেকট্রিসিটির কাজ বেছে নেবেন? কাজ করতাম, মানে ওখানে আমার কাজটা করার সময়ে আমি খুব একটা গুরুতর আঘাত পেয়েছিলাম, তারপর থেকে আর করি না। মানে এটা আমাকে ওই পরিশ্রমটা করতে খুব ভয় হয়। ভয় লাগে? হ্যাঁ, আর অনেকেই আমার সঙ্গী, অনেক লোকেই, তার মধ্যে 2 জন মারাও গেছে। কি কাজ এটা? এটা হলো ইলেকট্রিক্যালের কাজ, কারেন্ট বিষয়ে। মারা যাবে কেন? আমরা তো অনেক লোকই দেখি যে দুর্দান্তভাবে কাজ করে যাচ্ছে। এখন আমরাও করতে পারি, কিন্তু ওই ভয়টা লাগার পরে আমি আর আপনি আর কাজটা করি ইলেকট্রিসিটি কাজ করেন না? না, কাজ করি না। তারপরে আমি অনেক ব্যবসা বাণিজ্য করছি। ব্যবসা বাণিজ্য করার পরে আমার ক্ষুদ্র একটা সুমতিও ছিল, অনেক টাকা আমি ধরা খাচ্ছি। ধরা খাওয়ার পরে এখন প্রায় আমার 35,000 টাকা ঋণের জন্য ঢাকায় আছি। আমার বাবাকেও বলছিলাম যে আমার 35,000 টাকা শোধ করে দেন। আমি একটা 26 দিনের বাচ্চা নিয়ে, আরও 3টে মেয়ে নিয়ে আমি ঢাকায় এত কষ্ট করছি। আপনার ছেলে মেয়ে কয়জন? 3 মেয়ে 1 ছেলে। ও, ওই ছেলের আশে 3 মেয়ে হয়েছিল। পরে লাস্টে আমি এই ঢাকায় আসার পরে আমার অভাব, মানে এতটা অভাব আমি বোঝাতে পারবো না দর্শককে। আমি খুব কষ্ট করে প্রায় 18 দিনে আমি 1 মুঠো চাউল মুড়ি খেয়ে আমি ঢাকায় চলে যাচ্ছি। পরে আর আমি ধৈর্যর সীমা আমার ভাঙে যাওয়ার পরে আমি চলে আসছি, যে প্রয়োজন হলে আমি ঢাকায় ভিক্ষা করে খাবো, আমি ঢাকায় যাবো। তাও আমার এত আত্মীয় স্বজনের কাছে অনেক অর্থ সম্পদ সবারই আছে, আমাকেও বলে দিছে, কিন্তু এই কথাটা আমি বিশ্বাস করি না। আপনি ঢাকা শহরে আসার পরে রিক্সা চালিয়ে আপনার সংসার কিভাবে, কোথায়, কোন এলাকায় রিক্সা চালান? কত টাকা আয় হয়? যাত্রাবাড়িতে। কয় টাকা আয় হয় আপনার? আমি তো প্রায় ভোরে 5টা-6টার সময় বাড়াই, প্রায় 2টা 3টা 4টা পর্যন্ত চালাই। কয় টাকা থাকে? প্রায় ঠিক নাই, কোনোদিন 900, 1000, 1200, 1500। এটা আপনার পকেটে থাকে? হ্যাঁ। রিক্সা মালিকের খরচ দিয়ে ঠিয়ে? হ্যাঁ। তার মানে প্রতি মাসে আপনি প্রায় 30 থেকে 35,000 টাকা কামান? না, মাসে তো হয় না। কোনোদিন দেখা গেল যে 7 দিন 10 দিন একটা না গাড়ি চালালে একদিন যেতে মনে হয় না, তখন আর রেস্ট লাগে? হ্যাঁ, একদিন একটা রেস্ট লাগে। প্রায় তাও 25-24 হাজার টাকা মাসিক একটা ইনকাম থাকে। তো এটা দিয়ে সংসার চালায়, খরচ করে আপনার ঋণ শোধ করা যায় না? ঋণ শোধ হচ্ছে না বলতে সেরকম একটা সংকটে মরে হচ্ছে, যে যদি 30 দিন চালাতে পারতাম তাহলে মোটামুটি হতো। আর আমি যদি 35,000 টাকা এই মতো শোধ দিই, আবার দেশে যায় কি করব? আচ্ছা, এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনার যে পরিচয়টা পাওয়া গেল, যে আপনাকে বিক্রি করে দিয়েছিল ছোটবেলায় আপনার এই পালিত পিতার কাছে, এটাকে আপনি বের করতে পেরেছেন যে কেন বিক্রি করা হয়েছে? সব বের করছে। হয়তো মনে হয় আমার জীবনে অনেক কথাবার্তাই আছে, সব কিছু তো বলাটা সম্ভব না, আমি সংক্ষেপেই বলতেছি। তারা অর্থের জন্য আমাকে বিক্রি করে দিয়েছিল। সে সময় 500 টাকার খুব দাম ছিল। আর আমার পালিত বাবার তখন আমার দেশে বড় চালের গুডাউন দোকান ছিল, অনেক টাকার মালিক উনি, এখনও আছে অনেক টাকার মালিক। উনি এখন গাজীপুরে আছে, যিনি পালছে আমাকে, উনি এখন গাজীপুরে আছে, কলাবাগানের জায়গাও কিনছে। উনি এখন হোমিও বিশেষজ্ঞ ডাক্তার, জার্মান থেকে পাশ করে এখন উনি হোমিও ডাক্তারি করতেছে। তো আপনাকে কিনে নিয়ে উনি আপনার এই জীবনটা কেন হলো তাহলে? উনি তো আপনাকে দেখা ভালো করতে পারতেন। হ্যাঁ, কিন্তু আমি এটা বুঝতে পারতেছি না কেন এরা এরকম করে। খোঁজ নেয়, মাঝে মধ্যে ফোন দেয়, উনি ফোন দেয় না, হয়তো ছোটো ভাই দিয়ে ফোন দেয়, এখন কীরকম আসো, কীরকম আসো না আসো। আর আমি বেশিরভাগ
সবসময় সম্মানটাকে বেশি পছন্দ করি। আমার এলাকাতে যদি আমি এখন যাই, দেখা গেল যে আমি ওখানে তো রিক্সা চালাতে পারবো না বা একটা কর্ম করতে পারবো না। আমার পালিত বাবা মার একটু নামধাম আছে, এই একটু সমস্যা। তো আপনার আপন যে বাবা, সে কি স্বীকার গেছে যে এই 500 টাকার জন্য আপনাকে বিক্রি করা হয়েছে? হ্যাঁ, স্বীকার হয়েছে। আর আমি সেটা রেকর্ড করেছিলাম, কিন্তু ফোনটা আমার কিছুদিন পরে হারা যাওয়ার পরে রেকর্ডটা হারিয়ে গেছে। আপনার মাও কি এটা জানতো হ্যাঁ, যে আমার আপনাকে মা- এভাবে বিক্রি করা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমার মার কাছেও গেছিলাম। উনি আবার অনেক মেজাজ, মানে আছে না এগুলো দেশ গ্রামের ঝগড়া টাইপের মহিলা, সেরকম। ওনার কাছে কথাই বলা যায় না। চেয়ারম্যানকে পর্যন্ত উনি হুমকি দিয়েছিল যে আমার ছেলেই না, এক ছেলে আমার মানে না, আমি যেটা ছোটোবেলায় করে যাচ্ছি সেটা সেখানেই যাবে, ও এখানে আসছে কেন? পরে অনেক ওখানকার মজ্জেন মৌলবি অনেক আত্মীয় স্বজন বা আমার মামারা আসলো, তারা বলছে যে ভাগ্নে আসছে অনেক দিন পরে, তুই রাখি যাচ্ছিস, কষ্ট করে রাখি যাচ্ছিস, আর তোর তো সন্তানও নাই, তোর তো এখনো সন্তানও হচ্ছে না, আর তোর এটা নিজের সন্তান যেহেতু হোক। আর যিনি বাবা এখন, মানে আমার মার যে এখন হাজব্যান্ড আছে, উনিও আবার আমাকে মানে নিতে চাইছিল যে তুমি মানে নাও, ও বউ বাচ্চা এখানে নিয়ে এসে এখানেই সংসার করে খাক, আর ওর টাকা দিয়েই তো ওই করবে, কিন্তু তুমি খালি স্বীকার করো যে ও তোমার সন্তান। কিন্তু উনি স্বীকার করে না। কিন্তু আমি মানে আমার পয়সা প্রায় 26-27 হাজার টাকার নাগান আমি খরচ করেছিলাম, করেই ওনাকে আমি খুঁজে বের করছি। এটা ইসলামী শরীয়ত হিসাবে আমি অনেক মৌলানার কাছে শুনছি যে মৃত্যুর আগে মাকে দেখে মরতে হবে। এই কথার ভিত্তি করেই আমি মাকে খুঁজে বের করছি। অনেক ওকে। পয়সা খরচ হয়েছে আমার। আপনার এই গল্পটা আসলে আপনি যেভাবে এখানে বললেন, খুব ছন্নছাড়া একটা গল্প, কিন্তু এই গল্পের যদি ভেতরে কেউ ঢুকতে পারেন, ওর জীবনে যা ঘটে গেছে বা ঘটছে, সেটা অত্যন্ত হৃদয় বিদারক। কোনো সন্তান যদি জানে তার জীবন দশায় কোনো একটা পর্যায়ে এসে যে আমাকে ছোটবেলায় বিক্রি করা হয়েছিল অভাবের কারণে, এবং সেটার মূল্য ছিল মাত্র 500 টাকা, এবং সেখানে আসলে তার অনুভূতি কী হওয়া উচিত, সেটা আসলে গল্পের বলার ধরনের জায়গা থেকে ফুটে ওঠেনি, এটা নিশ্চিতভাবেই বলা যায়। তবে এটাও একটা গল্প। এ ব্যাপারে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। দর্শক বলছে আসলে ইউটিউবে আমাদের এই গল্পটা আপনারা অনেকেই দেখেন সেই অর্থে, এবং শ্রোতা তো আসলে রেডিওর তো শ্রোতাই হয়। তো সপ্তাহান্তে আমি আরজে কিবরিয়া আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরও একটি অনুষ্ঠানে এবং আরও একটি পর্বে। আমি কথা বাড়াবো না, শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হব। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রিফাত। রিফাত, বয়স কত রিফাত? 36 বছর 4 মাস। 34 বছর 4 মাস। জন্ম জেলা কোথায়? জন্ম জেলা গাইবান্ধা। গাইবান্ধা থেকে আসছেন আপনি এখানে গল্প বলার জন্য? না, এখানে আমি এখানেই কাজ করেন? হ্যাঁ। ওকে, শুরু করেন আপনি রিফাত, ছোটবেলা থেকে শুনি আমরা। জি। আমি ঢাকা প্রেমের মাধ্যমে আগে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোটোবেলা থেকে আমি খুব কষ্টে মানুষ হয়েছি। আমার মা ছোটোবেলাতে রেখে উনি চলে গেছে প্রায় 26 বছর বয়স থেকে। উনি এখান থেকে যাওয়ার পরে আমার মা আবার উনি বিবাহ আবদ্ধ হয়েছে। 26 বছর বয়স কি? আপনার বয়স যখন 26 তখন সে বিয়ে করছে? হ্যাঁ। মানে আপনার বয়স তখন কত যখন আপনার মা ছেড়ে? মা আমার ছেড়ে চলে গেছে 3 দিনের বাচ্চা রেখে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আমার বাবা আবার আমাকে বিক্রি করে দিছিল। বিক্রি করে দিছে বলতে? মানে আমার বাবা, নিজের বাবা, উনি আমাকে বিক্রি করে দিছে পালিত বাবার কাছে, যিনি আমাকে এখন বর্তমানে মানে পালছে আর কি, ছোটোবেলা থেকে ওনার কাছে বিক্রি করে দিছে। পরে এগুলো আমি জানতে পারি বড় হয়ে। সব কিছু ওনাদের আবার খুঁজে বার করছি। প্রায় যখন আমার 22 বছর বয়স, তখনই ওনাকে আমি খুঁজে বার করছি, আমার বাবাকে খুঁজে বার করছি, মাকে খুঁজে বার করছি। বাবা বলছে তোর মা জানে, মা বলছে তোর বাবা জানে। পরে ওখান থেকে যাওয়ার পরে মার কাছে প্রায় 22 বছরে খুঁজে পাওয়ার পরে মার কাছে গিয়েছি, বলছে যে তোর এখানে আসা যাবে না, তোর আসলে আমার সংসার থাকবে না। পরে আমি চাই না যে আমার কারণে আমার মা সংসার ভেঙে যাক। আর আমি অনেক দিন পরে, তার 22 বছর পরে তার মুখ দেখার জন্য বা খুঁজে বার করার জন্য তাকে আমি অনেক খোঁজ করছি। অনেক টাকা পয়সাও খরচ হয়েছে, খুব পরিশ্রম করে টাকা পয়সা খরচ করেই ওনাকে খুঁজে বার করছি। তারপরে উনি এমন পরিস্থিতিতে এই কথাটা বলে, আমি সেখান থেকে কান্নাকাটি করে চলে যাচ্ছি। ওখানকার এলাকার চেয়ারম্যান ছিল, ওনাকে জানাইছি। পরে উনিও আবার অনেক আমার বিষয় নিয়ে অনেক কিছু আমার মাকে বলছে, অনেক পাড়া প্রতিবেশী বলছে। তারপর ওখান থেকে চলে আসার পরে আর ওখানে যাওয়া হয়নি। পরে আমার বাবা থাকে এক জায়গায় রংপুরে, ওনার কাছে গিয়েছিলাম। উনি আবার বিবাহ আবদ্ধ হয়েছে।
হুম আমার আরও ছোট ভাই আছে, মানে সৎ ভাইয়েরা, ওরা যথেষ্ট পরিমাণে আমাকে যাই ওখানে যাওয়ার পরে আমাকে ভালোবাসছে। তো তখন আমার টাকা পয়সা ছিল, প্রচুর টাকা ওদের ঘরের পেছনে খরচ করছি। তারপরে আমার বাবা ওইভাবে বলছে, আমার বাবা এখন অসুস্থ বর্তমানে। হুম পরে উনি আমাকে বলছে যে তোর নামে আমি জায়গা কিনে রাখছি, জায়গা দিছি, আমার সমস্ত কিছু তোর নামেই, তোর মা রেখে চলে গেছিলো। আমি বললাম, জিজ্ঞেস করছিলাম যে আমার বাবাকে, যে আপনি আমাকে বিক্রি করে দিয়েছেন কী কারণে? হুম যে তোর মা তোর রেখে চলে গেছে, আর ওই বয়সগুলোর সময়ে ওই কথাগুলো এখন বলা যাবে না, ওগুলো তার ব্যক্তিগত সমস্যা। পরে এ বিষয় নিয়ে আমি আর কথা বলি নেই। আমার মতো আমি তখন আমার সংসার জীবন ছিল, সংসার জীবন চলাকালীনতে আমার স্ত্রী বাচ্চাকে নিয়েই ওখানে গেছিলাম। আচ্ছা পরে যাওয়ার পরে ওখান থেকে চলে যাচ্ছে, আর ওখানে আর যাওয়া হয়নি। পরে আমি ব্যবসা বাণিজ্যে আবদ্ধ হয়েছিলাম গাজীপুরে, ঢাকা সিটিতে। পালিত বাবাই আমাকে কাপড়ের ব্যবসা করে দিয়েছিল, যাক মোটামুটি ভালোভাবেই চলছিলাম। হুম হুট করে ঋণ করছিলাম কিছু টাকা, প্রায় লাখখানেকের টাকার মতো ঋণ করছিলাম। প্রায় 90,000 টাকার মতো শোধ দিছি, ওখানে 10,000 টাকা পাওনা ছিল। পরে আমি রাগতে আমার যে পালিত বাবা, মানে ওনার কথা ছিল যে ব্যবসা করবে, আমাকে টাকা দিবে, আমি সমস্ত কিছু খরচ তোমাদের চালাবো। পরে এই চুক্তিতে আমি ব্যবসা করি, প্রথম এই চুক্তিটা দিয়েই উনি আমাকে ব্যবসায় শুরু করে দিয়েছিল। ব্যবসা চলাকালীনতে সব কিছু হয়েছিল। আমার ওয়াইফ টেলেসের কাজ করে, আমি কাপড়ের ব্যবসা করি, আশেপাশে আরও টুকটাক আমি কাজ করি। পরে এভাবে চলতে চলতে প্রায় 1.5 বছরের মাথায় উনি হিসেব নিয়ে আমার সঙ্গে একটা সেই রকম বিশৃঙ্খলা বাজিয়ে দেওয়ার পর আমাকে ওখানে পাড়ার ভেতরে, মানে গাজীপুরে, ঢাকায়, ওখানে ওই মহল্লার ভেতরে অনেক কিছু বলে যে আমার পালিত সন্তান। এগুলো আমি শুনতে পারি নাই, কারণ যে বাবা আমাকে জীবনে কোনো দিন এই কথাটা বলেনি, যে এখন আবার বলা শুরু করছে। কিন্তু তখন থেকেই আমার এখন পর্যন্ত এই বাবাই আমাকে সব কিছুই বলে আসতেছে। আগে বলেনি, যখন ওনার টাকা পয়সা ছিল, উনি বিদেশে চলে গেছিলো রাশিয়ায়। আমার যখন 6 বছর বয়স, ওখান থেকে ফিরে আসে, তখন আমি একাই ছিলাম। আমার সৎ মায়ের একাই সন্তান ছিলাম। আমার সৎ মায়ের কোনো বাচ্চা কাচ্চা ছিল না, আমাকে নেওয়ার পরেই পরে বাচ্চা কাচ্চা হয়েছিল। পরে আমার বাবা বিদেশ যায় 6 বছরের মাথায়। এই পরে আমাকে বড় হয়ে আমার আর ছোট ভাইগুলো হয়। তো আমি ভালোই ছিলাম পরিবারেতে, কিন্তু যাদের ঘরকে এখন বর্তমানে আমার মূল বিষয়টা, যাদের ঘরকে আমি এত ভালোবাসি, ছোটোবেলার থেকেই দিতে পারলেই তারা আমাকে ভালোবাসবে, এই কথাটা আমি তাদের ঘরের কাছে আমি বুঝতে এখনও পারিনি। যে তারা শুধু বলে যে তোরই সব কিছু। আমি যখন ছোটোবেলার থেকেই ছিলাম, যে ওরা বলছে যে হ্যাঁ আমার কথা শুনছে। আমি হয়তো 500 টাকা চাইছিলাম, আমাকে 50 টাকা দিছে। হয়তো আর ভাইয়েরা, বোনেরা, ফুফাতো ভাই বা বোনেরা, আবার আমার নিজের ভাইয়েরা, বোন তো নেই, তারপরে ওনারা যদি 500 টাকা চায়, 500 টাকার বেশি দিছে, কিন্তু আমাকে কম দিছে। এভাবে দিয়েই আমি নিজেকে মনে করছি যে না, আমাকে কম দিছে, আমি কমেই খুশি। তো আমাকে ঈদে একটা দেখা গেল যে 50 টাকার কাপড় কিনে দিছে, সে কাপড়টা আমার পছন্দ হয় না। আমি জীবনে কোনো দিন এখন পর্যন্ত নিজের পছন্দ করে কাপড় বা খাবার খাইনি, বা আমি সেটা আমার কোনো শখ ইচ্ছা নেই। তারপরে হঠাৎ আমার বাবা, আমি গাজীপুর থেকে চলে যাওয়ার পরে আমি আবার গ্রামে যাই। আমি ব্যবসা বাণিজ্য, আবার মুদির দোকান শুরু করে, লোন তুলে অনেক টাকা ঋণ করে, প্রায় 3.5 লক্ষ টাকার নাগান। আর আমার ওয়াইফ যিনি এখন আছে, তো ওনার বাবার বাড়ি থেকে একটু চাকরির জন্য সে বাবার বাড়িতে প্রায় যায়। তো এরকম হাসপাতালে চাকরি করার জন্য, তো হাসপাতালে চাকরি হবে সেই আশায় করে বাড়ির সবাইকে আমি বলছি যে আমার ওয়াইফের চাকরি হবে, কিছু টাকা লাগবে। তো যাই হোক, তারা আর দেয় নাই। আমি নিজেই এটা সংগ্রহ করছি। এলাকার আরও অনেক আমার সম্পর্কে ভাসতে আছে, তাদের ঘরের কাছে বা ভাই আছে, তাদের ঘরের কাছে কিছু টাকা সেখানে দিই। সে টাকাটা আমি ধরা খাই প্রায় 5 লক্ষ টাকার নাগান। যাই হোক, সেই টাকাটা আমি ধীরে ধীরে প্রায় 4 লক্ষ টাকার নাগান শোধ দিচ্ছি। এখন আমার ঋণের ভেতরে বর্তমানে ঋণ শুধু 35,000 টাকা আছে। এই 35,000 টাকার জন্য আমি মান সম্মানে এখন ঢাকায় 13 মাস হয়ে যাচ্ছি। আমার পরিবার
আমি হাসপাতালে এই ঢাকায় আসার পরে, যাত্রাবাড়িতে আসার পরে আমার পরিবার আমাকে 1 মিনিট ফোন দেয়নি। আমি যে হাসপাতালে 6 মাস ভর্তি ছিলাম, আমি স্ট্রোক করেছিলাম, আমার একটা হাত আর একটা পা সমস্যা হয়েছিল। পরে রংপুরে আমি হাসপাতালে চিকিৎসা করছি। চিকিৎসা করার পরে যাই হোক মোটামুটি আল্লাহর রহমতে আমি সুস্থ হয়েছি। আমার ওয়াইফে আমাকে কষ্ট করে মানুষের কাছে ধার দেনা করেই শোধ করছে। শোধ করার পরে দেখলাম যে আমার বাবা মা আত্মীয় স্বজন দেখ যারা, ওরা মনে করে হয়তো আমাকে পালছে, কিন্তু আমি মনে করি না। আমি জানা সত্ত্বেও তাদের ঘরে বলি নেই যে তোরা আমার পালিত বাবা মা বা পালিত আত্মীয় স্বজন, আমি মনে করি না। ওদের ঘরকে আমি ছোটোবেলার থনেই মানে আমি জানি যে এরাই আমার সব কিছু, ছোটোবেলার থনেই মানি। কিন্তু এখন আমি বুঝতে শেখার পরে, আমার সংসার হওয়ার পরে, আমার বাচ্চা কাচ্চার বয়সে এখন অনেক কিছু ওরা বলে আসতেছে, তোকে কিছু দেবো না, তোর বাবা মা নাই, তোর বাবা মাকে খুঁজে বার কর। এরকম অনেক মিথ্যা কথাবার্তা, উল্টাপাল্টা অনেক কথাবার্তা বলে। এই মন মানসিকতা নিয়ে আমি আবার ঢাকায় চলে যাচ্ছি। এমন খোঁজ নেই। আমার 3 মেয়ে 1 ছেলে, ছেলেটাকে নিয়েই আমি ঢাকায় চলে যাচ্ছি 26 দিনের বাচ্চা নিয়ে। আচ্ছা, এখন কত সালে? মোটামুটি এই 2013তেই, 23এই। পরে আমার বাচ্চাকে নিয়ে এখন পর্যন্ত আমি আসি। আমার বাচ্চার এই গত 9 তারিখে, মাসের 9 তারিখে জন্মদিন হয়েছে। আপনি এই গল্পটা কেন বললেন আমাদের রেডিওতে? আমি কেন বললাম, আমার বাবা মা আত্মীয় স্বজন সবাই এই অনুষ্ঠান মানে এই ঢাকা FM 90.4-এ সবাই শোনে। আচ্ছা, আবার অনেক আমার বন্ধু বান্ধব আছে, প্রায় গ্রাজুয়েশন সবাই অনেকজনই আছে। তাদের ঘরেও আমি কোনোদিন বলিনি যে আমার এই সমস্যা ও সমস্যা, আমি ঢাকায় এটা করতেছি সেটা করতেছি, খুব কষ্ট করতেছি। যে জীবনে আমি কোনো দিন একটা যেমন দেশ গ্রামে যে একটা কাশি ধরে, সেটা আমি ধরা পছন্দ করিনি। আমার বাবা আমাকে শুধু আশ্বাস দিছে, কিন্তু উনি আমাকে কোনো বিশ্বাসের যে একটা কথাবার্তা বলবে, সেটা এখন পর্যন্ত আমি পাইনি। হয়তো পাবো কি না পাবো সেটা জানি না। এই কথাগুলো তার কানে পৌঁছার জন্য, বা আমি তাকে বলতে পারতেছি না, কিন্তু আমি একটা সত্য মানছি যে আমি খাসি, তাকে আমি কেমন করে এই কথাগুলো সামনাসামনি বলি। এই জন্য আমি ঢাকা FM-এর মাধ্যমে আমি এই অনুষ্ঠানটা প্রায় অনেক বছর হয়ে শুনে আসতেছি। আমি তাদের ঘরে এই কথাবার্তাগুলো, আমার কথাগুলো শোনাতে চাই, যাতে করে তারা আমার কথাগুলো শোনার পরে যে বিশ্বাস করুক বা না করুক, কিন্তু আমার পাশে যেন এসে দাঁড়ায়। আমার বাচ্চার আপনি এখন কি করেন? মানে আমি এখন ঢাকায় রিক্সা চালাচ্ছি, এ কথাটাও তারা জানে না। ও, আপনি পড়াশোনা কতদূর পর্যন্ত করেছেন? আমি ঢাকা গাইবান্ধা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট টেকনিক্যাল স্কুল, আমি কোনো কারিগরি বিষয়ে, কারেন্ট বিষয়ে আমি পাস করছি, আসছি। তো আপনার কেন রিক্সা চালাতে হবে কারিগরি বিষয়ে পাস করার পরে? আপনি কারিগরি কোন বিষয়ে পড়েছেন? আপনার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। তো আপনি ইলেকট্রিসিটির কাজ বেছে নেবেন? কাজ করতাম, মানে ওখানে আমার কাজটা করার সময়ে আমি খুব একটা গুরুতর আঘাত পেয়েছিলাম। তারপর থেকে আর করি না, মানে এটা আমাকে ওই পরিশ্রমটা করতে খুব ভয় লাগে। হ্যাঁ, আর অনেকেই আমার সঙ্গী, অনেক লোকেই, তার মধ্যে 2 জন মারাও গেছে। কি কাজ এটা? এটা হলো ইলেকট্রিক্যালের কাজ, কারেন্ট বিষয়ে। মারা যাবে কেন? আমরা তো অনেক লোকই দেখি যে দুর্দান্তভাবে কাজ করে যাচ্ছে। এখন আমরাও করতে পারি, কিন্তু ওই ভয়টা লাগার পরে আমি আর কাজ করেন না, কাজ করি না। তারপরে আমি অনেক ব্যবসা বাণিজ্য করছি। ব্যবসা বাণিজ্য করার পরে আমার ক্ষুদ্র একটা সুমতিও ছিল, অনেক টাকা আমি ধরা খাওয়ার পরে এখন প্রায় আমার 35,000 টাকা ঋণের জন্য ঢাকায় আছি। আমার বাবাকেও বলছিলাম যে আমার 35,000 টাকা শোধ করে দেন। আমি একটা 26 দিনের বাচ্চা নিয়ে, আরও 3টে মেয়ে নিয়ে আমি ঢাকায় এত কষ্ট করছি। আপনার ছেলে মেয়ে কয়জন? 3 মেয়ে 1 ছেলে। ও, ওই ছেলের আশে 3 মেয়ে হয়েছিল। পরে লাস্টে আমি এই ঢাকায় আসার পরে আমার অভাব, মানে এতটা অভাব আমি বোঝাতে পারবো না দর্শককে। আমি খুব কষ্ট করে প্রায় 18 দিনে আমি 1 মুঠো চাউল মুড়ি খেয়ে আমি ঢাকায় চলে যাচ্ছি। পরে আর আমি ধৈর্যর সীমা আমার ভাঙে যাওয়ার পরে আমি চলে যাচ্ছি, যে প্রয়োজন হলে আমি ঢাকায় ভিক্ষা করে খাবো, আমি ঢাকায় যাবো। তাও আমার এত আত্মীয় স্বজনের কাছে অনেক অর্থ সম্পদ সবারই আছে, আমাকেও বলে দিছে, কিন্তু এই কথাটা আমি বিশ্বাস করি না। আপনি ঢাকা শহরে আসার পরে রিক্সা চালিয়ে আপনার সংসার কিভাবে, কোথায়, কোন এলাকায় রিক্সা চালান? কত টাকা আয় হয়? যাত্রাবাড়িতে। কয় টাকা আয় হয় আপনার? আমি তো প্রায় ভোরে
5টা 6টার সময় বাড়াই, প্রায় 2টা 3টা 4টা পর্যন্ত চালাই। কয় টাকা থাকে? প্রায় ঠিক নাই, কোনোদিন 900, 1000, 1200, 1500। এটা আপনার পকেটে থাকে? হ্যাঁ। মানে মালিকের খরচ দিয়ে ঠিয়ে? হ্যাঁ। তার মানে প্রতি মাসে আপনি প্রায় 30 থেকে 35 হাজার টাকা কামান? না, মাসে তো মানে হয় না, কোনোদিন দেখা গেল যে 7 দিন 10 দিন একটা না গাড়ি চালালে একদিন যাতে মনে হয় না, তখন আর রেস্ট লাগে? হ্যাঁ, একদিন একটা রেস্ট লাগে। প্রায় তাও 25-24 হাজার টাকা মাসিক একটা ইনকাম থাকে। ইনকাম। তো এটা দিয়ে সংসার চালায়, খরচ করে আপনার ঋণ শোধ করা যায় না? ঋণ শোধ হচ্ছে না বলতে মানে সেরকম একটা সংকটে মরে হচ্ছে যে যদি 30 দিন চালাতে পারতাম তাহলে মোটামুটি হতো। আর আমি যদি 35,000 টাকা এই মতো শোধ দিই, আবার দেশে যায় কি করব? আচ্ছা, এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনার যে এই যে পরিচয়টা পাওয়া গেল যে আপনাকে বিক্রি করে দিয়েছিল ছোটবেলায় আপনার এই পালিত পিতার কাছে, এটাকে আপনি বের করতে পেরেছেন যে কেন হ্যাঁ, বিক্রি আমি করা সব হয়েছে? বের করছি। মানে হয়তো মনে হয় আমার জীবনে অনেক কথাবার্তাই আছে, সব কিছু তো বলাটা সম্ভব না, আমি সংক্ষেপেই বলতেছি। তারা অর্থের জন্য আমাকে বিক্রি করে দিয়েছিল। সে সময় 500 টাকার খুব দাম ছিল। আর আমার পালিত বাবার তখন আমার দেশে বড় চালের গুডাউন দোকান ছিল, অনেক টাকার মালিক উনি, এখনও আছে অনেক টাকার মালিক। উনি এখন গাজীপুরে আছে, যিনি পালছে আমাকে উনি এখন গাজীপুরে আছে, কলাবাগানের জায়গাও কিনছে। উনি এখন হোমিও বিশেষজ্ঞ ডাক্তার, জার্মান থেকে পাশ করে এখন উনি হোমিও ডাক্তারি করতেছে। তো আপনাকে কিনে নিয়ে উনি আপনার এই জীবনটা কেন হলো তাহলে? উনি তো আপনাকে দেখা ভালো করতে পারতেন। হ্যাঁ, কিন্তু আমি এটা বুঝতে পারতেছি না কেন এরা এরকম করে। খোঁজ নেয়, মাঝে মধ্যে ফোন দেয়, উনি ফোন দেয় না, হয়তো ছোটো ভাই দিয়ে ফোন দেয়, এখন কীরকম আসো, কীরকম আসো না আসো। আর আমি বেশিরভাগ সবসময় সম্মানটাকে বেশি পছন্দ করি। আমার এলাকাতে যদি আমি এখন যাই, দেখা গেল যে আমি ওখানে তো রিক্সা চালাতে পারবো না বা একটা কর্ম করতে পারবো না। আমার পালিত বাবা মার একটু নামধাম আছে, এই একটু সমস্যা। তো আপনার আপন যে বাবা, সে কি স্বীকার গেছে যে এই 500 টাকার জন্য আপনাকে বিক্রি করা হয়েছে? হ্যাঁ, স্বীকার হয়েছে। আর আমি সেটা রেকর্ড করেছিলাম, কিন্তু ফোনটা আমার কিছুদিন পরে হারা যাওয়ার পরে রেকর্ডটা হারিয়ে গেছে। আপনার মাও কি এটা জানতো হ্যাঁ, যে আপনাকে আমার এভাবে মা- বিক্রি করা হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, আমার মার কাছেও গেছিলাম। উনি আমার অনেক মেজাজ, মানে আছে না এগুলো দেশ গ্রামের ঝগড়া টাইপের মহিলা, সেরকম। ওনার কাছে কথাই বলা যায় না। চেয়ারম্যানকে পর্যন্ত উনি হুমকি দিয়েছিল যে আমার ছেলেই না, এক ছেলে আমার মানে না, আমি যেটা ছোটোবেলায় করেই যাচ্ছি সেটা সেখানেই যাবে, ও এখানে আসছে কেন? পরে অনেক ওখানকার মজ্জেন মৌলবি অনেক আত্মীয় স্বজন বা আমার মামারা আসলে তারা বলছে যে ভাগ্নে আসছে অনেক দিন পরে, তুই রাখি যাচ্ছিস, কষ্ট করে রাখি যাচ্ছিস, আর তোর তো সন্তানও নাই, তোর তো এখনো সন্তানও হচ্ছে না, আর তোর এটা নিজের সন্তান যেহেতু হোক। আর যিনি বাবা এখন মানে আমার মার যে এখন হাজব্যান্ড আছে, উনিও আবার আমাকে মানে নিতে চাইছিল যে তুমি মানে নাও, ও বউ বাচ্চা এখানে নিয়ে এসে এখানেই সংসার করে খাক, আর ওর টাকা দিয়েই তো ওই করবে, কিন্তু তুমি খালি স্বীকার করো যে ও তোমার সন্তান। কিন্তু উনি স্বীকার করে না। কিন্তু আমি মানে আমার পয়সা প্রায় 26-27 হাজার টাকার নাগান আমি খরচ করেছিলাম, করেই ওনাকে আমি খুঁজে বের করছি। এটা ইসলামী শরীয়ত হিসাবে আমি অনেক মৌলানার কাছে শুনছি যে মৃত্যুর আগে মাকে দেখে মরতে হবে। এই কথার ভিত্তি করেই আমি মাকে খুঁজে বের করছি। অনেক পয়সা খরচ হয়েছে আমার। আপনার এই গল্পটা আসলে আপনি যেভাবে এখানে বললেন, খুব ছন্নছাড়া একটা গল্প, কিন্তু এই গল্পের যদি ভেতরে কেউ ঢুকতে পারেন, ওর জীবনে যা ঘটে গেছে বা ঘটছে সেটা অত্যন্ত হৃদয় বিদারক। কোনো সন্তান যদি জানে তার জীবন দশায় কোনো একটা পর্যায়ে এসে যে আমাকে ছোটবেলায় বিক্রি করা হয়েছিল অভাবের কারণে, এবং সেটার মূল্য ছিল মাত্র 500 টাকা, এবং সেখানে আসলে তার অনুভূতি কী হওয়া উচিত সেটা আসলে গল্পের বলার ধরনের জায়গা থেকে ফুটে ওঠেনি, এটা নিশ্চিতভাবেই বলা যায়। তবে এটাও একটা গল্প, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি কিছুটা হলেও মনের কথা এখানে মন খুলে বলেছেন। আমরা জানি না আপনার বাবা মায়ের কানে এই গল্পটা যাবে কিনা, যেভাবে বিচ্ছিন্নভাবে আপনি এখানে বলেছেন, তবে আমরা নিশ্চয়ই চাইবো যে কোনো সন্তানের জীবন যেন এরকম না হয়। আমরা শেষ করছি আজকের মতো, প্রিয় শ্রোতা, অনেক ভালো থাকুন, শুভরাত্রি।